ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন। গণতন্ত্রের জন্য আবারও রক্ত দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। কোনো হুমকিতে ভয় পায় না জামাত। ভোট ডাকাতি ঠেকানোর আহ্বান আমিরের। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐকমত্য কমিশন। আয়োজন হতে পারে জাতীয় নির্বাচনের দিনই। দলগুলো না মানলে অস্থিরতা বাড়ার শঙ্কা। পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক সহ বিভিন্ন সংস্থার দৌড়ঝাঁপ। আন্তর্জাতিক সমঝোতায় গতি না পেলে কাগজে কলমে আটকে যাবে সব উদ্যোগ। শুধু জব্দ নয়, দরকার আদালতের রায়। ইসরায়েলের কারাগার থেকে মুক্তির পর ইস্তাম্বুল থেকে ঢাকার পথে আলোকচিত্রী শহীদুল আলম পৌঁছাবেন শনিবার ভোরে। সহযোগিতা করায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা সরকারের। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহদি ইসলাম ধ্রুব। সরকারের ঘোষিত সময় ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন। গণতন্ত্রের প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক স্মরণ সভায় তিনি বলেন, একটি দল আমলাতন্ত্রকে নিজেদের পকেটে নেয়ার চেষ্টা করছে। বিএনপি কারো মার্কায় বাধা না দিলেও ধানের শীষ নিয়ে কেন টানাটানি, এমন প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, অপ্রতিরোধ্য হওয়ায় তাদেরকে ঠেকানোর চেষ্টা চলছে। এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হন নাজির উদ্দিন জিহাদ। শুক্রবার সকালে দৈনিক বাংলার মোড়ে শহীদ জিহাদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান 90-এর গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ছাত্র জনতা। দিবসটি উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলেও মন্তব্য তার। কয়েকজন মিলে কিছু আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্যে প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করবো। এনসিপির শাপলা প্রতীক ইস্যুতে ধানের শীষকে জড়িয়ে দলটির নেতাদের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নির্বাচন হবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একটি দল আমলাতন্ত্রকে নিজেদের করে নিচ্ছে। হুঁশিয়ারি দেন, নির্বাচনকালীন সময়ে আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে মেনে নেবে না বিএনপি। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। 1, 2, আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। এদিকে রংপুরে এক স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে মাঠে লড়াই করছেন তারা নির্বাচন বিলম্বিত করার বাহানা খুঁজছেন। আজকে যারা নতুন নতুন কথা বলে নির্বাচনকে, গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন, কিন্তু বাংলাদেশের মানুষ সরাসরি ভোট দিয়ে অভ্যস্ত। এদিন জিয়া উদ্যানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 15ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসাবে দেখছে তার দল। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টাদের কেউ কেউ একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জনগণের মতামত ছাড়া পিআর পদ্ধতির দাবিকে উপেক্ষা করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দাবি জানিয়েছেন গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতি মীমাংসার। এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ইসলামী আন্দোলনের আমির অভিযোগ করেন, গোপনে বিএনপিকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে।
স্লোগান মিছিলে উত্তাল রাজপথ। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আবারও মাঠে জামায়াত সহ ইসলামী দলগুলো। সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে গণমিছিল বের করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। এর আগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির মীমাংসা করতে হবে গণভোটের মাধ্যমে। জনগণ যদি পিআরের পক্ষে মত দেয়, সকল দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি না মানে, আমরা জামাত ইসলামী সে প্রস্তাব মেনে নেব, কিন্তু জাতির মতামত না নিয়ে পিআরকে উপেক্ষা করা যাবে না। কিছু উপদেষ্টা বিশেষ একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট এমন অভিযোগ করে নির্বাচনে সবার সুযোগ নিশ্চিতের দাবি জানান জামায়াত নেতারা। উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস। একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির অভিযোগ করেন, কৌশলে বিএনপিকে ক্ষমতায় আনার চেষ্টা চলছে। আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে বুক ঢুকাবেন, এটা কিন্তু জাতি বুঝে গেছে। বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উড্ডীন করতে হবে। ইসলামী দলগুলোর নেতারা বলেন, ভোটে অনিয়ম বন্ধে আগামী নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কোনো হুমকিকেই ভয় করে না জামাত। সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কোনো দেশের একক আধিপত্য থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তালতলা হালিম ফাউন্ডেশনে কাফরুল দক্ষিণ থানা জামাত ইসলামের আয়োজিত মতবিনিময় সভায় সব কথা বলেন তিনি। বলেন, জামাত সরকার গঠন করলে অর্থনৈতিক খাতে লুটপাট আর অনিয়ম রোধ করে শৃঙ্খলা আনা হবে, কেউ কোনো চাঁদাবাজির সুযোগ পাবে না। এছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে কেউ বাধা দিলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও জানান জামাতের আমির। এই ভোটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া, যেন দুঃসাহস না করে আমার ভোটে হাত দেওয়া। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারে নির্বাচন হবে ইতিহাসের সেরা ভোট। শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে মতবিনিময় সভায় তিনি বলেন, মানুষের মাঝে নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এ বিষয়ে যত ধরনের সংশয় ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। হাসিনার আমলের 16 বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসে কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসে আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন। জাতীয় নির্বাচনের দিনই হতে পারে এই গণভোট, তবে সময়সীমার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে ছেড়ে দিতে চায় ঐক্যমত্য কমিশন। সময় সংবাদকে এমন তথ্য জানিয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। জাতীয় স্বার্থে বিবেচনায় দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির রিপোর্ট। প্রায় 7 মাসের আলোচনায় শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। তবে ঝুলে আছে নোট অফ ডিসেন্ট থাকা বিষয়ের ভাগ্য এবং গণভোট আয়োজনের সময়সীমা নিয়ে বিতর্ক।
এরই মধ্যে 15 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান করার কথা জানিয়েছে কমিশন। তবে তার আগে চূড়ান্ত করতে হবে সনদ। এক্ষেত্রে মোটা দাগে 2 ভাগে বিভক্ত দলগুলো। বিশেষ আদেশ জারি করে নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল। অন্যদিকে বিশেষ আদেশে আপত্তি জানিয়েছে বিএনপি। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে কমিশন। দলগুলোর ঐক্য না হওয়ায় বিশেষজ্ঞ প্যানেল যে মতামত দিয়েছে সেটি ভিত্তি ধরছে কমিশন। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, গণভোটে থাকবে শুধুমাত্র সংবিধান সংশ্লিষ্ট বিষয়। ঐকমত্য তৈরি হওয়া এবং অনৈক্য থাকা বিষয় নিয়ে হবে 2টি প্যাকেজ। একটা প্যাকেজ হবে যেগুলোতে ডিসেন্ট নাই, যেগুলোতে মত পার্থক্য না, আর একটা হবে যেগুলোতে মত পার্থক্য আছে। তো এবং ভোটারদের সুযোগ হবে হ্যাঁ কিংবা না উত্তর দেওয়ার। সবগুলো যদি বাস্তবায়িত না হয় তাহলে অবশ্যই যে আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার, সব সংস্কারগুলো হবে না। যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই সে ব্যাপারেও কিছুটা সন্দেহ থেকে যাবে। জাতীয় স্বার্থ বিবেচনায় দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান এই রাজনৈতিক বিশ্লেষকের। অস্থিরতায় নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশ দীর্ঘমেয়াদে সংকটের মধ্যে পড়বে বলে শঙ্কা তার। যাতে জাতীয় নির্বাচনও বাধাগ্রস্ত না হয় এবং এই গণভোটটি আয়োজনের ক্ষেত্রেও যেন কোনো রকমের অসুবিধা না হয়, সেটির ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হওয়া দরকার। রাষ্ট্রের বিভিন্ন খাতে মৌলিক সংস্কারে 3 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে 72টি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। একদল ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল দেশে সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আসলে বৌদ্ধ বিহারে কঠিন চিবর দানোৎসবে এমন মন্তব্য করেন তিনি। এখানে কোনো ভেদাভেদ নাই, সবার জন্য সমান, সবারই জন্য সমান। এখন অনেক সময় আছে কিছু লোক ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে। আমাদের দেশে কিন্তু কিছু ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল রয়ে গেছে। আমি আবার বলছি, যারা ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল তারা অনেক সময় জিনিসটাকে অন্য খাতে প্রবাহিত করে যে এই যে আমাদের একটা সম্প্রীতি, এটাকে কিন্তু যেন ভালোভাবে না আগায় এটার চেষ্টা করে। দেশ থেকে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা উদ্ধারে তৎপর অন্তর্বর্তী সরকার। দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অর্থের গন্তব্য ও পাচারকারীদের শনাক্তে যৌথ টাস্ক ফোর্স, রেড নোটিশ ও চিঠি পাঠানোর মতো পদক্ষেপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সংস্থাগুলো বেশ সক্রিয়। তবে তাদের মতে আন্তর্জাতিক সমঝোতা ও দ্রুত আদালতের রায় না হলে অর্থ ফেরানোর উদ্যোগ কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর 2024 সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার, যেখানে উঠে আসে আওয়ামী আমলের 14 বছরে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য। শেখ হাসিনা পরিবার, বসুন্ধরা গ্রুপ, এস আলম সহ 10 ব্যবসায়ী গ্রুপের সম্পদ খুঁজতে দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে টাস্কফোর্স কাজ করছে। বিএফআইইউ এর তথ্য বলছে, ইতোমধ্যে 57,000 কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে। আর দুদক গেল 9 মাসে প্রায় 425 কোটি 92 লাখ টাকা জব্দের আদেশ পেয়েছে আদালত থেকে। অর্থ পুনরুদ্ধারের জন্য দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক সহ সরকারের আরও অন্যান্য সংস্থা সবাই আমরা একসাথে সবাই চেষ্টা করছি। সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলছেন, দুর্নীতিবাজরা দ্রুত অর্থ সরিয়ে ফেলে, তাই সাময়িক জব্দ নয়, বিদেশি দেশকে বোঝাতে দরকার আদালতের রায়। ইনভেস্টিগেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করে দেওয়া, ট্রায়াল স্টার্ট করে দেওয়া, ট্রায়াল কনক্লুড করে দেওয়া, এটা টাইম ফ্রেম করে দেওয়া 6 মাস 1 বছরের মধ্যে পুরোটা শেষ করতে হবে। তাহলে টাকার ফর্মটা র্যাপিডলি আর চেঞ্জ হতে পারতেছে। অর্থনীতি বিশ্লেষকের মতে, অর্থ ফেরাতে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানো ও পরবর্তী সরকারকেও তা অব্যাহত রাখা জরুরি। নেগোসিয়েশন করলে যেটা হবে যে কনসার্ন কান্ট্রিতে যে দেশে টাকা পাচার করা হয়েছে সেই দেশের আইনটাকে তারা আবার রিফর্ম করবে, তাই না? এটা নেগোসিয়েশনের মাধ্যম দিয়ে সম্ভব। সম্পদ জব্দের আদেশে যুক্তরাজ্য ইতোমধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের সম্পদ জব্দ করেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গোপন সংবাদ ছিল গাড়িতে মাদক আছে, কিন্তু তন্ন তন্ন করেও খুঁজেও মেলেনি। তলব পরে ডগ স্কোয়াডের। প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সদস্য এসে মাদকের অস্তিত্বের ইঙ্গিত দিতে থাকে। তারপরও গাড়ির কোথায় আছে মাদক তা খুঁজে পেতে রীতিমতো গলদঘর্ম হতে হয় র্যাবের পুরো টিমকে। অবশেষে গাড়িতেই মেলে বিশেষ চেম্বার।
সেই চেম্বার আবার অটোমেটিক সুইচের মাধ্যমে খোলা যায়। সেই সুইচও ছিল গোপন স্থানে। ফিল্মি কায়দায় ফেন্সিডিলের বড় চালান জব্দের পাশাপাশি সিন্ডিকেটের 2 সদস্যকে আটক করতে সক্ষম হয় র্যাব। মাসুদুর রহমানের রিপোর্ট। এক্স নোয়া এই গাড়িটির হাইড্রোলিক যে সুইচ সেটি থাকার কথা উপরের কোনো অংশে, পুরো গাড়ি খুঁজে সেই সুইচ পাওয়া যায়নি। সেই সুইচটি কোথায় পাওয়া গেল তার যে পায়ের যে ব্রেক, সেই ব্রেকের ঠিক পাশে, এবং সেটিও দেখতে পায়ের ব্রেকের মতোই। এই সুইচটি চাপলে পেছনে আছে একটি সুকৌশলে লোকানো চেম্বার। সেই চেম্বার খুলে গেলে সেখান থেকে থরে থরে সাজানো 300 বোতল ফেন্সিডিল সম্প্রতি উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরায় অভিযানে গিয়ে এই এক্স নোয়া গাড়িটি আটক করে র্যাব সদস্যরা। আটকের পর পুরো গাড়িটি তল্লাশি করে কোথাও মাদকের কোনো অস্তিত্ব পাচ্ছিল না সংস্থাটি। খবর দেওয়া হয় ডগ স্কোয়াডকে। অবশেষে গাড়ির পায়ের ব্রেকের পাশে একটি সুইচের সন্ধান মেলে। সেটি চাপতেই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। সিলিন্ডারের নিচে অভিনব কায়দায় স্থাপন করা হয়েছে বিশেষ চেম্বার। সেই চেম্বারের ভেতর মেলে থরে থরে সাজানো ফেন্সিডিল। ডগ যে সিমটম দেখিয়েছে আমরা সেটা দিয়েও আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে গাড়িতে স্টিল এই ড্রাগসগুলো আছে। গোপন সুইচে ক্লিক করার পর দেখলাম যে অটোমেটিক্যালি গ্যাস সিলিন্ডারের নিচ থেকে একটা কম্পার্টমেন্ট খুলে এসেছে। আটক করা হয় হাবিবুর রহমান ও পলাশ নামের 2 মাদক কারবারিকে। র্যাব বলছে এরা ফেন্সিডিলের বড় সিন্ডিকেটের সদস্য। এরা ভারত থেকে কখনো দিনাজপুর, কখনো কুষ্টিয়া সীমান্ত দিয়ে ফেন্সিডিল ঢাকায় আনে, পরে সেই ফেন্সিডিল ঢাকা ও এর আশপাশের জেলায় সরবরাহ করে। ঢাকার ঢোকার আগ পর্যন্ত ওরা মোটামুটি কমফোর্টেবলি চলে আসে। এখন ঢাকা ঢোকার পরে ওরা জানে ওরা আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে, ওদের যে রুটটা ঢাকার অভিমুখে আসার পর ওরা র্যান্ডমলি ইউজ করে। অনেক সময় দেখা যায় যে অযৌক্তিকভাবে সে গাড়িটা বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে। ফেন্সিডিল পাচারকারী এই চক্রের দেশি বিদেশি সদস্যদের গ্রেফতারে অভিযান চলবে বলে জানিয়েছে র্যাব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম তুরস্ক হয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শনিবার ভোরের দিকে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে তুরস্কের সহায়তায় ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হন শহীদুল আলম। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবাসনে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে ধন্যবাদ জানান। গত বুধবার ভোরে ইসরায়েলি বাহিনীর হাতে অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম আর নেই। শুক্রবার বিকেলে 5টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগামীকাল সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা হবে, তাকে শেষ শ্রদ্ধা দেওয়া হবে সেখানে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, যার রয়েছে বহু পরিচয়। কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও চিত্র সমালোচক এই অধ্যাপকের হাত ধরেই বাংলাদেশের উত্তরাধুনিক লেখার ধারার প্রচলন শুরু হয়। দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। এমিরেটস অধ্যাপক হিসেবে অবসর নিয়ে পরবর্তীতে শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন ইউল্যাব বিশ্ববিদ্যালয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন কর্মচঞ্চল। গত 3 অক্টোবর সকাল 11টায় হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় সৈয়দ মঞ্জুরুল ইসলামকে। দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্টজনিত জটিলতায় শুক্রবার বিকেল 5টায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল 5টার সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অসংখ্য শিক্ষার্থী অনুরাগী তৈরি করে গেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম। শুভাকাঙ্ক্ষীরা বলছেন তার মৃত্যুতে জাতি হারালো মূল্যবান সম্পদ। শনিবার সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানানো হবে শেষ শ্রদ্ধা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন স্বজনেরা। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1996 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 2018 সালে 21 পদক পান সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নড়াইলে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন নারী, শিশু সহ 15 জন। শুক্রবার বিকেলে নড়াইল যশোর মহাসড়কের তুলারামপুর হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যশোরগামী বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী পণ্যবাহী বিআরটিসির একটি ট্রাকের। দুমড়ে মুচড়ে যায় 2টি যানই। বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে পাশের পুকুরে।
প্রাথমিকভাবে আটকা পড়া যাত্রীদের উদ্ধার শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত বাস যাত্রীদের সদর হাসপাতালে পাঠায় হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস। দুর্ঘটনায় আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে খুলনা। ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে বয়ে গেছে টর্নেডো। গ্রামবাসী জানায় শুক্রবার বিকেলে সদর উপজেলা ও বিজয়নগর উপজেলার কাইজলা বিল এলাকায় টর্নেডোটি বয়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া না গেলেও গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে 2013 সালের 22শে মার্চ সদর উপজেলার চিনাইর এবং আখাউড়া উপজেলার আহমেদাবাদ গ্রামের উপর দিয়ে প্রলয়ঙ্কারী টর্নেডো বয়ে যায়। এতে নিহত হয়েছিলেন 20 জন। ছুটির দিনে নির্বাচনী প্রচারে সরগরম রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জুমার নামাজ শেষে কুশল বিনিময় প্রচারে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। হলগুলোতেও গণসংযোগ করেন তারা। শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ইশতেহার বিতরণ করে ভোট চান প্রার্থীরা। গুনে গুনে বাকি কয়েকটা দিন, এরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। তাই এখন উৎসবের আমেজ ক্যাম্পাস জুড়ে। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থীরা। ভোট চাওয়ার পাশাপাশি কামনা করেন দোয়া। তারা জিতে যাবে আর কি, আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। ভয়ভীতিহীন একটা সুন্দর রাষ্ট্র নির্বাচন এবং আমরা আধুনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে চাই। যতগুলো ভোট পাবো আমার ভোটারদের প্রতি সম্মান রেখে আমি ততগুলো গাছ উপহার দিব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তারা। আমাদের ছাত্রছাত্রীরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই বন্ধুত্বের ভিতর দিয়েই তারা তাদের প্রচারণা চালাচ্ছে। তো এই পরিবেশটা যদি আমরা আর কয়েকটা দিন ধরে রাখতে পারি তো ইনশাআল্লাহ অনেক সুন্দর করে ইলেকশন হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদিন আগে ভোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের। শেষ পর্যায়ে এসে প্রার্থীদের প্রচারেও দেখা যাচ্ছে তোড়জোড়। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দেখা গেছে ব্যাপক প্রচারণা। ভোটাররা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন, তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা যোগ্যতা বিবেচনায় ভোট দিলেই আমরা নির্বাচিত হব ইনশাআল্লাহ। সকল ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা আগামী 15 তারিখে স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পাসে এসে ভোট দিতে ক্যাম্পাসে আসবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোট গ্রহণ 15 অক্টোবর আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ 16 অক্টোবর। একই সঙ্গে হবে হল সংসদের নির্বাচনও। তানজিনা তাসনিম, সময় সংবাদ। সমাজে অদৃশ্য এক কারাগারের নাম মানসিক অসুস্থতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বজুড়ে প্রায় 97 কোটির উপরে আর বাংলাদেশে প্রায় 3 কোটির বেশি মানুষ কোনো না কোনোভাবে মানসিক অসুস্থতায় ভোগেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে তাই প্রশ্ন, মনের যত্ন কি আমরা আদৌ নিচ্ছে? আবুল কালাম আজাদের ছবিতে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন মাইমুনা হায়দার চৌধুরী। ডিপ্রেশন সেটা আবার কি? ও তো অসামাজিক। ধুর, যত সব ন্যাকামি। চারপাশের চোখ, ঠোঁট, শব্দ সব যেন ছুঁড়ে মারছে হাজারটা প্রশ্ন, হাজারটা অবজ্ঞা। মন খারাপেরও বেদনা আছে, আছে অদৃশ্য এক আর্তনাদ। এই উপলব্ধি এখনো বহুদূরের। বরঞ্চ দেহের রোগে অস্থির হওয়া মানুষগুলোই ভালো চোখে দেখেন না মনের রোগকে। আমার অবস্থা, আমি এখন কি চাচ্ছি না চাচ্ছি এটা নিয়ে কেউ আসলে বলতে পারে না বা বলতে চায় না। সবাই মূলত এটা করতে হবে, সেটা করতে হবে। মেইনলি পার্সোনাল প্রবলেম যেগুলো, সেগুলো আসলে সলিউশন সহজে পাওয়া যায় না। সেটা আসলে কি আমাদেরকে পরবর্তীতে যে একটা কাজের গতির ক্ষেত্রে বিরাট একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। দেখা যায় যে আমি আমার একটা প্রবলেম আমার ফ্রেন্ডকে বললাম, যে ওরা বললো যে ধুর, এটা তো আমাদের সাথেও হয়, এটা কি, এটা তো বিগ ডিল না, এটা আমরাও ডিল করি। মনের খবর নেওয়াটাও ততটাই জরুরি যতটা জরুরি শরীরের খবর নেওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে বিশ্বে প্রতি 8 জনে 1 জন মানুষ মানসিক সমস্যায় ভোগেন, আর বাংলাদেশে এই অবস্থা আরও বেশি ভয়াবহ। বাংলাদেশে 18 বছরের বেশি বয়সী প্রতি 5 জনে 1 জন মানসিক সমস্যায় ভুগছেন। উদ্বেগের বিষয়, তাদের মধ্যে 92% পান না সঠিক চিকিৎসার সুযোগ।
আমাদের যে উপজেলা এবং ডিস্ট্রিক্ট লেভেলের যে হসপিটালগুলো আছে ওখানে সাইকিয়াট্রির যে স্পেশালাইজড সার্ভিস সিস্টেম ওটা এখনও অতটা ডেভেলপ না বা অ্যাভেলেবল না। যে কোনো মেন্টাল হেলথ ক্রাইসিসে এই সার্ভিসগুলো যেন তাদের কাছে অ্যাক্সেসিবল করা যায় এবং বিষয়গুলোকে যেন প্রায়োরিটাইজ করা হয়। সময়ের সাথে সাথেই কিন্তু প্রবলেমগুলো এটার সাথে রিলেটেড। শুধুমাত্র যে অ্যাডিক্ট হয়ে যাওয়ার পরে আমি তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব তারপর তাকে শেখাবো, বিষয়টা ওরকম না। আমি যদি এটার সায়েন্টিফিক কিছু এক্সপ্লেনেশন দিই তখন তার ব্রেন কিন্তু এটা ধীরে ধীরে রিসিভ করবে, সেও ভাববে বিষয়গুলো নিয়ে। উদ্বেগ, হতাশা, অতিরিক্ত চাপ এসবই মানসিক অসুস্থতার মূল প্রভাবক, যেগুলো সারাতে প্রয়োজন একটু মনোযোগ আর সচেতনতা। আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার স্ট্রেস লেভেল এত বেড়ে যাচ্ছে সেটা আমি কোপ করতে পারছি না, বা আমি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারছি না। যদি এরকম অনুভূতি হয় তখন কিন্তু তাকে অবশ্যই পেশাগত মনোবিজ্ঞানীর শরণাপন্ন হতে হয়। মানসিক স্বাস্থ্য মানেই জীবনবোধের যত্ন। প্রতিদিন শোনা হোক না বলা সব কথা, মনের ঘরের খোঁজও নেওয়া হোক নিয়মিত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও মধ্যস্বত্বভোগীদের কারণে অস্থিতিশীল থাকে ডিমের বাজার। এতে কৃষক ও ভোক্তা উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রাণী সম্পদ উপদেষ্টা। বিনিয়োগ না করেও যারা ডিমের বাজার থেকে ফায়দা লুটছেন তাদের আর কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সহজলভ্য আমিষের উৎস হিসেবে কদর ডিমের। সবজিসহ অন্য খাদ্যপণ্যের দাম বাড়লে পুষ্টি বিবেচনায় পছন্দের তালিকায় ওঠে ডিম। বর্তমানে দেশে যে পরিমাণ ডিম উৎপাদন হয় তাতে চাহিদা মেটানোর পরও থাকে অতিরিক্ত, এমন তথ্যই দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রায় 6,50,00,000 অধিক প্রতিদিন বাজারে ডিম আসছে। সপ্তাহে 2টা ডিম মিনিমাম একটা রিকোয়ারমেন্ট ধরে আমরা কিন্তু বছরে 104টি ডিমের একটা এস্টিমেট করেছিলাম। এখন কিন্তু আমরা একটা বিরাট ভালো একটা পর্যায়ে প্রায় 137-38টির উপরে কিন্তু ডিম আমরা জনগণকে সাপ্লাই দিতে পারছি। এই জায়গাটা আমরা চেষ্টা করছি কিভাবে আরো উৎপাদন বাড়া যায়। চাহিদা যোগান সমীকরণে উদ্বৃত্ত হিসাব থাকার পরও বছর জুড়ে অস্থিতিশীল থাকে ডিমের বাজার। কৃষি অর্থনীতিবিদরা বলছেন বিপণন কাঠামোতে মধ্যস্বত্বভোগীদের ঠেকাতে পারলেই প্রত্যাশিত পর্যায়ে আনা সম্ভব ডিমের দাম। সবজির সিন্ডিকেটের থেকেও ডিমের সিন্ডিকেট ভয়াবহ। এটাও কিন্তু আপনার বাজারটা এক শ্রেণীর নিয়ন্ত্রণ করতেছে লোকরা, এবং এটা তো সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আপনার সরকার যদি নিয়ন্ত্রণ করে আপনার ডিমের বাজারে আপনার ক্রাইসিস হওয়ার কথা না। এদিকে শুক্রবার সকালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, যারা ডিমের বাজারে কেবল হাত বদলের মাধ্যমে ফায়দা নিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার। খামারের দাম বেশি পাচ্ছে না, মাঝখানে শুধু হাত বদল করার কারণে, এমনকি আমি এটাও শুনেছি যে মানে কারণ বাজারে আসার পরেও মানে শুধু এর পর্যন্ত যাওয়ার মধ্যে কয়েক হাত বদল হয়ে যায়। এই যে জায়গাগুলো, এইগুলোকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় দিয়ে আমরা দিতে চাই না। পোল্ট্রি ফিডের দাম কমাতে দেশে ভুট্টা উৎপাদনে জোর দেওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। গরুর মাংস। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আপত্তির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় শরৎ উৎসব আয়োজনের অনুমতি বাতিল করে দেয় চারুকলা অনুষদ। বিকল্প ভেন্যু গেন্ডেরিয়ার কচিকাঁচার স্কুল মাঠে আয়োজন করার কথা থাকলেও সেখানেও আয়োজন করতে পারেনি সত্যেন সেন শিল্পগোষ্ঠী। শরৎ উৎসব কোনো রাজনৈতিক আয়োজন নয় জানিয়ে সংস্থাটির সাধারণ সম্পাদক মনজার চৌধুরী সুইট জানান, ভুঁইফোঁড় কিছু সংগঠন এসব আয়োজনকে অপহরণ করার চেষ্টা করছে, যারা কোনো দলের নয়। সংস্কৃতিকে ঠেকানোই এদের উদ্দেশ্য বলে অভিযোগ তার। কথা ছিল নাচে গানে আবৃত্তিতে করা হবে শরতের বন্দনা, তবে শেষ পর্যন্ত তা আর হলো না। তাই চেয়ারে বসেই গান গাইলেন শিল্পীরা। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে চারুকলার বকুলতলায় হওয়ার কথা ছিল শরৎ উৎসব, তবে শেষ মুহূর্তে চারুকলা অনুমতি না দিলে অনুষ্ঠানটি স্থানান্তর করা হয় গেন্ডারিয়ার কিশালয় কচিকাচার মেলায়। তবে সেখানেও আসে বাধা, শেষমেশ অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হন আয়োজকরা। শিল্পীরা বলেন, বাধা এলেও শরতের সুর থামিয়ে রাখবেন না তারা। আমাদের মনকে তো আপনারা কখনো বন্ধ করে দিতে পারবেন না, হয়তো একটা মঞ্চ বন্ধ করতে পারেন। 30 বছর যাবত অনুষ্ঠানগুলো করে আসছি,
এই অনুষ্ঠানগুলো চলবে। প্রায় ১৯ বছর ধরে চলা এই শরৎ উৎসব কোনো রাজনৈতিক আয়োজন নয় জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, ভুইফোর কিছু সংগঠন এসব আয়োজন পণ্ড করতে চাইছে। আমি মনে করি না যারা এটা করছে তারা কেউই কোনো দলের লোক, তারা অর্বাচীন এবং তারা সংস্কৃতি সম্পর্কে তাদের কোনো জ্ঞানটুকু নেই। তাদের একটা জ্ঞান আছে, ভালো জিনিসকে ঠেকাতে হবে। শেষ পর্যন্ত আয়োজন না হলেও একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন শিল্পীরা। পূর্বসূচি অনুযায়ী হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দানোৎসব। প্রবারণা পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয়েছে মাসব্যাপী উৎসব। ২৪ ঘন্টার মধ্যে তুলা হতে সুতা, এরপর সুতা থেকে কাপড় বুনে ভিক্ষুকের দান করাই এর মূল আকর্ষণ। বৌদ্ধ ধর্ম মতে বুদ্ধের মহা উপাসিকা বিশাখা থেকে প্রবর্তিত ভান থেকে চিবরদানি হলো কঠিন চিবরদানের ঐতিহ্য। ২৪ ঘন্টার মধ্যে চরকার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি করে তা থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় কাপড়। এই কাপড় ভক্তরা উৎসর্গ করেন ভিক্ষুদের। কঠিন চিবরদান ঘিরে খাগড়াছড়ির বিহার মন্দিরে বসেছে স্থানীয়দের মিলন মেলা। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা ভক্তদের বিভিন্ন ধর্মীয় নির্দেশনা দেন। প্রার্থনা করা হয় দেশ ও জাতির জন্য। চিবরদান আমাদের প্রধান ধর্মীয় উৎসব, এটি আমরা বছরে একবারই উদযাপন করি। এই দিনে আমরা দান কার্য সম্পাদনের মাধ্যমে বিশ্ব শান্তি মঙ্গল কামনা করি। বিশ্ববাসীর মঙ্গল কামনার জন্য আমরা ঘুরে ঘুরে ধর্ম দেশনা করার জন্য কঠিন চিবরদান উৎসব করি। বর্তমানে খাগড়াছড়ির ২ শতাধিক বৌদ্ধ বিহারে কঠিন চিবরদান উৎসব চলছে। আনুষ্ঠানিকতা শেষ হবে ৫ নভেম্বর। এদিকে উৎসব ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সময় সংবাদ, খাগড়াছড়ি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন ভঙ্গ করে এবছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। গণতান্ত্রিক আন্দোলনে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে দীর্ঘদিন ধরে জীবন বাজি রেখে কাজ করছেন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং শান্তিপূর্ণ উপায়ে দেশটিকে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেয়ার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ভেনেজুয়েলার রাজনীতি বহু বছর ধরেই বিভাজন ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত, কিন্তু মারিয়ার নেতৃত্বে সেই দ্বন্দ্ব পেরিয়ে বিরোধীরা প্রথমবারের মতো একক প্ল্যাটফর্মে দাঁড়ায়। ২০১০ সালের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে পার্লামেন্ট সদস্য হন তিনি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় পরিষদে দায়িত্ব পালন করেন। তবে মারিয়া সরকারের সঙ্গে সংঘাতে জড়ালে পদচ্যুত করা হয় তাকে। এরপর থেকে তিনি অব্যাহতভাবে দমন-পীড়ন, হুমকির মুখোমুখি হন। তা সত্ত্বেও দেশ ছাড়েননি। গত ১ বছর ধরে গোপনে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন মারিয়া। রাজনীতিতে প্রবেশের আগে থেকেই তিনি ছিলেন নাগরিক সমাজের সক্রিয় মুখ। গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস প্রচেষ্টা এবং গণতন্ত্রের জন্য ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সংগ্রামের জন্য এবছর তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. নোবেল কমিটির এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্নভঙ্গ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চান না জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাধ্যমে বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাজিকিস্তান সফরের সময় পুতিন জানান, সম্প্রতি নেতানিয়াহু ফোন আলাপে তাকে বলেছেন তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতা করতে প্রতিশ্রুতিবদ্ধ তেল আবিব এবং কোনো ধরনের সংঘাতে আগ্রহী নন তিনি। পুতিন আরও বলেন, রাশিয়ার সঙ্গে ইসরায়েলের যোগাযোগ অব্যাহত রয়েছে। এর আগে গেল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন ইরান এখন শান্তি প্রক্রিয়ায় কাজ করতে চায় এবং যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করছে। তবে ট্রাম্প আবারও সতর্ক করে বলেন ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ডিসেম্বরে নির্বাচনের আগে উত্তপ্ত মিয়ানমার। আসন্ন নির্বাচনকে জনগণের বিরুদ্ধে জান্তার যুদ্ধের নতুন কৌশল বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস মিয়ানমার। এরই মধ্যে বামো ও উইং মাও অঞ্চলের কয়েকটি ক্যাম্প দখল করেছে কাচিনের বিদ্রোহী গোষ্ঠী। এমনকি জান্তা ও বিদ্রোহীরা স্থানীয়দের ধরে যুদ্ধে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
যুদ্ধ নিপীড়ন আর ভোটের সাজসজ্জার মাঝেই অনিশ্চিত হয়ে পড়েছে মিয়ানমারের ভবিষ্যৎ। এর মধ্যেই কাচিন রাজ্যে সেনাদের সঙ্গে প্রবল সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার বামো ও ওয়িঙ্গমাও অঞ্চলের কয়েকটি ক্যাম্প দখল করেছে কাচিনের বিদ্রোহী গোষ্ঠী। তবে স্থানীয়দের অভিযোগ, জান্তা সেনা এবং বিদ্রোহী গোষ্ঠী কেআইএ যুদ্ধের জন্য জোর করে ধরে নিয়ে যাচ্ছে অনেককে। এদিকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস মিয়ানমার জানিয়েছে, আসন্ন নির্বাচন মূলত জনগণের বিরুদ্ধে জান্তার যুদ্ধের নতুন কৌশল। নতুন আইন ব্যবহার করে বিরোধী নেতা, কর্মী আর সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে। অং সান সুচির দল, এনএলডি সহ বড় দলগুলো ভেঙে দেওয়া হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার সবকিছুই কার্যত বন্ধ। সংগঠনটির আশঙ্কা, সংঘাতপূর্ণ এলাকায় ভোট বাতিল হবে, লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন। আর রোহিঙ্গারা তো আগেই নাগরিকত্বের বাইরে, তাই নির্বাচনের নামে মূলত জান্তার শাসনকে বৈধ করার চেষ্টা চলছে। চলমান অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবার নেইপিদো সফরে গেলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। আসিয়ানের চেয়ার হিসেবে তিনি জান্তার সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে। তার সফরের মূল বার্তা, শান্তি পরিকল্পনা মানতে হবে, লড়াই থামাতে হবে, মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে। তার মতে, শান্তি না এলে নির্বাচনের কোনো অর্থ নেই। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুপ। ফিনল্যান্ডের নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ পরিচয় পর্ব পেশকালে নির্বাচন প্রসঙ্গে আলাপ হয় তাদের। এ সময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। ফিনল্যান্ডের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করতে হেলসিঙ্কি আসেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ। ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। গার্ড অব অনার প্রদান করেন সামরিক বাহিনীর সদস্যরা। ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন কাউন্সিলর আমরিন জাহান। তিনি জানান, প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টুপ বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আমাদের নির্বাচনের ব্যাপারে জানতে চেয়েছেন যে এই ব্যাপারে কি প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি এবং মাননীয় রাষ্ট্রদূত মহোদয় সে ব্যাপারে তাকে অবগত করেছেন। আমরা দ্বিপাক্ষিকভাবে তাদের সাথে বসেছিলাম, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আমরা কয়েকটা মিটিং করেছি। সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু পরিবর্তন এবং সবুজ জ্বালানি রূপান্তরের বিষয়ে আলোচনা হয়। আলাপ হয় বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা নিরসনের। আমরা এই ব্যাপারগুলো তুলে ধরেছি যে শিক্ষার্থীদের ভিসাজনিত জটিলতা বা অর্থনৈতিক এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে এবং আমরা যে সমস্যাগুলো আমরা শুনতে পেয়েছি আমাদের প্রবাসীদের কাছ থেকে, আমরা এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দিয়েছি। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। মালদ্বীপে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সহ 8 দেশের 40 গুণী ব্যক্তিত্ব। বৃহস্পতিবার রাজধানী মালের একটি কলেজ অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানে তাদের পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার অর্জন দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা সংশ্লিষ্টদের। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। মালদ্বীপে হয়ে গেল মানব সম্প্রীতি সম্মেলন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান। মানব সম্প্রীতি ও উন্নয়নমূলক কাজে বিশেষ অবদানের জন্য বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মালদ্বীপ সহ 8টি দেশের 40 ব্যক্তিকে দেয়া হয় পুরস্কার। তাদের মধ্যে 8 জনই বাংলাদেশি। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে মালদ্বীপের মৎস্য ও মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। তিনি মানব সম্প্রীতি, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন শিল্প ও বাণিজ্য শিল্পের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেন। আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটন শিল্পকে আরও বেশি সমৃদ্ধ করতে এশিয়ার দেশগুলোর মধ্যে সহজ ভিসা নীতি প্রণয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন আয়োজকরা।
আমরা চাচ্ছি মানব সভ্যতা এবং মানব সম্প্রীতির উন্নয়ন। এটার উন্নয়ন হলে শিল্প সাহিত্য এবং বাণিজ্যিক সেক্টরে আমরা উন্নয়ন বা সাফল্য শিখরে পৌঁছতে পারবো। এশিয়ার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুরস্কার প্রাপ্তরা। আমি এবং মোশাররফ ভাই দুজনে অ্যাওয়ার্ডে ভূষিত পেয়েছি, এতে আমরা অত্যন্ত আনন্দিত। শুধু মালয়েশিয়াতে না, আমি চাইবো বিশ্বের আরো বড় বড় দেশে আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। যে হিউম্যান হারমোনি অ্যাওয়ার্ড 2025 আমাকে মনোনীত করে, আমাকে এই সম্মাননা স্মারকটা আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য, এবং সেই হিসেবে আমি বাংলাদেশি নাগরিক হিসেবে, বাংলাদেশি চিকিৎসক হিসেবে অত্যন্ত আনন্দিত। বিদেশের মাটিতে এই পুরস্কার অর্জন দেশের সুনাম বৃদ্ধির পাশাপাশি এশিয়ার দেশগুলোর মধ্যেও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং চায়নায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। হোমে জয় না পেলেও হংকংয়ের মাটিতে জয় তুলে নিতে চায় জামাল ভুঁইয়ারা। হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশে জায়গা না পাওয়ায় আক্ষেপ রয়েছে অধিনায়কের। সমিত, জায়ান, ফাহমেদুলরা পুরো সময় খেলতে পারলে প্রথম লেগে ফলাফল ভিন্ন হতে পারত। দেশ ছাড়ার আগে গণমাধ্যমে এমনটাই বলে গেছেন JB6। ম্যাচ হারলেও ঘরের মাটিতে সমর্থকদের হৃদয় জিতে নিয়েছে হামজা, সমিত, ফাহমিদুলরা। ৭৪ মিনিটে পিছিয়ে পড়েও লাল সবুজরা যে কামব্যাক করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। তাই তো বিমানবন্দরে হামজাকে ঘিরে উন্মাদনা কমেনি এতটুকু। সেলফি আবদার মিটাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দেশের ফুটবলের পোস্টার বয়কে। ভিড় থেকে আলাদা করে হামজাকে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। হোমে হংকং চায়নার বিপক্ষে হারলেও এখনো পুরোপুরি শেষ হয়নি বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন। কোচের মতো একই সুরে সেই স্বপ্নের কথা শুনিয়ে গেলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে আক্ষেপ আছে তার কণ্ঠে। সমিত, ফাহমিদুল, জায়ানদের নিয়ে অ্যাওয়ে ম্যাচে শুরুর একাদশে খেলতে চান বাংলার অধিনায়ক। আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই। আমরা যখন নামবো আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে হবে। তো আসলে আমার ইমপ্যাক্ট ভালো ছিল। আমরা 4 জন যারা আমরা নামছি ভালো ছিল, বাট অফকোর্স আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই, এটা নো ডাউট। এর আগে টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল, দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। আলাদাভাবে বৈঠক করেছেন কোচিং প্যানেলের সঙ্গে। শুধুমাত্র পারফরমেন্স নয়, দল থেকে এখন ইতিবাচক ফলাফল প্রত্যাশা করে টিম ম্যানেজমেন্ট। এই টিমের একটা হিস্টোরি আছে, তা আমরা লাস্ট গোল কনসিভ করি। এই ম্যাচের আগে আমরা আলাপ করছি, মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে। আর আমি প্রেস কনফারেন্সে বলছি আমরা যদি জিততে চাই ও পয়েন্ট নিতে চাই, উই হ্যাভ টু প্লে 95 মিনিটস, মানে ফুল ফোকাস। আমরা কিছু করে দেখাতে চাই, সে করে দেখাতে গিয়ে আমরা কিন্তু পয়েন্ট হারিয়ে আসতেছি। তো প্রতিটা জিনিসের জায়গায় আমরা বলতেছি যে আমরা আজকে এটা শিখলাম, ওইটা শিখলাম। তো আমাদের হলো আমরা আর কতদিন শিখবো? আমাদের এখন রেজাল্ট চাই, সেটাই সেই বার্তায় প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে যে আমরা এখন রেজাল্ট চাই। হংকং গিয়ে মাত্র 3টি ট্রেনিং সেশন পাবে বাংলাদেশ। এরই মধ্যে নিজেদের প্রস্তুত করতে হবে লাল সবুজদের। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হ্যাভিয়ার ক্যাবরেরার ভুল টেকনিক নিয়ে সমালোচনা হলেও সামনের ম্যাচগুলোর জন্য দলকে সমর্থন করার আহ্বান করলেন সাবেক অধিনায়ক আমিনুল হক। তার মতে ম্যাচ হারলেও ঘুরে দাঁড়ানোর মানসিকতা প্রমাণ করে দলগতভাবে উন্নতি করছে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের অপ্রত্যাশিত গোলে হৃদয় ভেঙেছে সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। ম্যাচ হারলেও মন জয় করেছেন সমিত, সোম ও হামজা চৌধুরীরা। দুই জগতের দুই সুপারস্টার, তবে সম্প্রতি চলাফেরা একসঙ্গে। গেল বিসিবি নির্বাচন একত্রিত করেছে ক্রিকেট ও ফুটবলের সাবেক দুই অধিনায়ককে। এদিন রাজধানীর উত্তরায় তামিম আমিনুল জুটির দেখা মিলল রেস্টুরেন্ট উদ্বোধনে। হংকং বাংলাদেশ ম্যাচের ঘোর কাটছে না সমর্থকদের। শেষ মুহূর্তে গোল হজম করে জয় বঞ্চিত হামজা, সমিতরা। ম্যাচটা মাঠে বসে উপভোগ করেছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফলাফল ভুলে ফুটবলারদের পারফরমেন্সে মুগ্ধ সাবেক এই অধিনায়ক। আমার জন্য ওয়াজ হার্ট ব্রেকিং অ্যাজ এনিবডি এলস, যারা মাঠে ছিল বা খেলা দেখেছে। সময় জিতা হারাচ্ছে যে জিনিসটা মোর ইম্পর্টেন্ট মনে হয়, যে
যে পরিমাণ বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছে ফুটবল, মোর ইম্পর্টেন্ট হোপ রেজাল্টও আমাদের ঘরে আসা খুব তাড়াতাড়ি শুরু হবে। টেকনিক্যাল দিক নিয়ে তামিম কথা না বললেও সাবেক অধিনায়ক আমিনুল ইসলামের চোখে ঠিকই ধরা পড়েছে কোচ হাবিয়ার কাব্রেরার ভুল ত্রুটি। তবে আপাতত দলকে সমর্থন দেওয়ার পক্ষে সাফ জয়ী এই ফুটবলার। আমরা যখন দেখেছি বিভিন্ন দেশের যারা কোচ তারা সবসময় হেরে যাওয়ার পরে তার কাঁধেই কিন্তু দায়িত্বটা নিয়েছে। এখন ক্যামেরার সাথে আমাদের খেলোয়াড়দের কি সম্পর্ক রয়েছে ইন্টারনাল, আমাদের অফিসিয়ালস, সেটা কিন্তু আমার মনে হয় যে ওই সিচুয়েশনটা বলবে যে আসলে কেন ক্যামেরা এইভাবে কথা বলেছে। সো আই হোপ যে এই বিষয়টা নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো ভবিষ্যতে যাতে না হয় এবং খেলোয়াড়, কোচ এবং আমাদের অফিসিয়াল যারা রয়েছে তাদের ভিতরে যাতে একটি চমৎকার আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আমরা যাতে পরবর্তী ম্যাচগুলোতে যাতে আমরা বাংলাদেশ ফুটবল টিম ভালো রেজাল্ট করতে পারি। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ। সামনে আছে ভারত সিঙ্গাপুর ম্যাচও। আমিনুলের প্রত্যাশা, মানসিকভাবে উন্নতি করা বাংলাদেশ শিগগিরই উপহার দিবে জয়। লাস্ট মুহূর্তে এসে যখন আমরা হেরে গেছি তখন হয়তো বা আফসোস নিয়ে বেরোলেও, বাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ফুটবলের যে একটা পরিবর্তন আমরা দেখছি, এই ধরনের যে মানে স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে, এটা অ্যাবজর্ভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে এবং সেখানে যদি গোলকিপার যদি ভালো সময় যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো তাহলে হয়তো আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতো। 14 অক্টোবর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরীরা। চাপ মুক্ত থেকে ভালো খেলবে লাল সবুজের প্রতিনিধিরা, প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। তারুণের উৎসব উপলক্ষে শুরু হচ্ছে ন্যাশনাল ইউথ প্যারা গেমস 2025। ঢাকা জাতীয় স্টেডিয়ামের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসসির নির্বাহী পরিচালক সহ সাবেক 2 ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও জাবেদ ওমন বেলিন। প্যারা গেমসে ভালো করতে যুবদের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা। শনিবার থেকে শুরু হবে ন্যাশনাল ইউথ প্যারা গেমস 2025। আমরা এটা বেস্ট প্ল্যাটফর্ম হলো ইয়ুথ গেমস। আমরা এই জন্য ইয়ুথটা শুরু করেছি। এখান থেকে যদি ট্যালেন্ট হার্ট করতে পারি, এদের মাধ্যমে যদি আমরা ট্রেনিং করে লং প্রসেসের মধ্যে শর্টকাট করে ওয়ে নাই, আমরা যদি এদের 2 মাস 3 মাস ট্রেনিং করাতে পারি, একটা একাডেমিতে রাখতে পারি, এদের একটু ফ্যাসিলিটিস দিতে পারি, তাহলে ওরা যে ইনভলভমেন্টটা হবে ইন্টারন্যাশনালি, আমি মনে অ্যাভেল বডি যারা আছে আমাদের, তাদের থেকে যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা, এদেরকে যদি আমরা নার্সিং করি, আরও বেশি অপরচুনিটি আছে যে আমাদের এদের মাধ্যমে সাকসেস পাওয়ার অপরচুনিটি অনেক বেশি। এই চিন্তা করে কিন্তু আমরা এই ইয়ুথটা শুরু করেছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেব্রুয়ারিতে হতে হবে নির্বাচন, গণতন্ত্রের জন্য আবারও রক্ত দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। কোনো হুমকিতে ভয় পায় না জামাত, ভোট ডাকাতে ঠেকানোর আহ্বান আমিরের। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐকমত্য কমিশন। আয়োজন হতে পারে জাতীয় নির্বাচনের দিনই। দলগুলো না মানলে অস্থিরতা বাড়ার শঙ্কা। এবং পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক সহ বিভিন্ন সংস্থার দৌড়ঝাঁপ। আন্তর্জাতিক সমঝোতায় গতি না পেলে কাগজে কলমে আটকে যাবে সব উদ্যোগ। শুধু জব্দ নয়, দরকার আদালতের রায়। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।